তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক, যে কারণে হয়তো ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে। ভারতকে আমরা অনুরোধ করে যাচ্ছি যে তাকে যেন এই ধরনের বক্তব্য দেওয়া থেকে যেন তাকে বিরত রাখার চেষ্টা করা হয়। আমরা দেখবো যে কি কি ঘটে এবং কতটুকু তারা পদক্ষেপ নেয়, সেই অনুযায়ী আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমার দুটো উপদেষ্টা মাননীয় উপদেষ্টা, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি জানি না এর মধ্যে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে সেটা আপনি উল্লেখ করে আসবেন। ইউএসএইড স্থগিত করেছে বেশ কয়েকটা দেশে, আমাদের দেশ সহ, তাদের বিরুদ্ধে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে মানে ইউএসএআইডি যে আপনি পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনি কি মনে করেন অনেকগুলো ইস্যু হচ্ছে আমাদের সাথে, সিকিউরিটি, নারী ক্ষমতায়ন, এই বিষয়গুলো আসলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হব? এটা একটা। আরেকটা বিষয় যদি একটু বলেন যে এখন পর্যন্ত 5ই আগস্টের পরে দুবাই এখনো খোলেনি সেভাবে ভিসা দেওয়ার ক্ষেত্রে। অনেকগুলো দেশ কেন খোলেনি সেটা আমরা জানি, ব্ল্যাক মানি ইত্যাদি ইত্যাদি কথা তারা বলছে। থাইল্যান্ডের কথা আমরা জানি যে খুবই খারাপ অবস্থা সেখানে, কি ভিসা দেওয়া হবে বলে। এগুলো তো আসলে একেবারে সাধারণ মানুষের সাথে যুক্ত। আপনি যদিও বলেন যে এটি আসলে সেই দেশগুলোর ডিসিশন, তারা কি করছে। আচ্ছা, আমি বুঝে গেছি। আর বেশি প্রশ্ন করলে আবার আমি ভুলে যাবো আগে বলি। ইউএসএআইডি ইউএসএআইডি সিদ্ধান্ত বাংলাদেশ স্পেসিফিক না, এবং এমনও তো বলছেন এখন তার উপদেষ্টা যে এই প্রতিষ্ঠানটি একটি ক্রিমিনাল অর্গানাইজেশন, এরকম কথা পর্যন্ত বলছেন, এবং এটাকে একদম বাতিল করে দেওয়া হবে। কাজেই তাদের ইউএসএআইডির কার্যক্রম যদি বন্ধ করে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে, বাংলাদেশের বা অন্য কোনো দেশের সেখানে কিছুই করার নেই। আসলে আমাদেরকে সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে দিতে হবে, অল্টারনেট সোর্স খুঁজে বের করতে হবে, অল্টারনেট মেকানিজম বের করতে হবে যে আমাদের কার্যক্রমগুলি কীভাবে চলে। সব কার্যক্রম সাথে সাথে বন্ধ হয়ে যাবে এমন কোনো কথা নয়। দ্বিতীয় প্রসঙ্গ যেটা, সেটা হলো যে যদিও ইউএসআইডি কার্যক্রমটা বন্ধ হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত রোহিঙ্গাদের ক্ষেত্রে যেই তাদের এইড দেওয়ার কথা সেটা কিন্তু বহাল আছে, এবং আমরা জানি না কতদিন থাকবে, হয়তো সেটা বন্ধ হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে অল্টারনেট সোর্স খুঁজে বের করতে হবে, আমাদের অন্যান্য বন্ধুদের কাছ থেকে তাদেরকে চাপ দিতে হবে যে তারা যেন তাদের ভূমিকা পালন করে। আর একটা কোনটা, একটি কথা স্বীকার করা ভালো যে মধ্যপ্রাচ্যের সবগুলি দেশে, ইউএই সহ, আমাদের কমিউনিটি বড়, কাজেই তার মধ্যে সংগঠিত অপরাধীর সংখ্যাও বড় হবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তুলনামূলকভাবেও আমাদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি। এটা আমরা যদি অস্বীকার করি তাতে কোনো লাভ নেই, কারণ ওই পক্ষ যেখানে তারা যাচ্ছে তারা জানে যে আমাদের মধ্যে অপরাধ প্রবণতা আমাদের এক্সপেক্টেডের মধ্যে অনেক বেশি। যে পরিমাণ ছোটখাটো বিষয়ে খুন খারাপি, মারামারি, চুরি মারামারি হয়, এটা পৃথিবীর অন্য কোনো কমিউনিটির মধ্যে এটা হয়, মানে ওইসব দেশে যারা কাজ করে। যে কারণে তারা অনেক ক্ষেত্রেই আমাদের এত লোক নিচ্ছে, আসলে নিচ্ছে বা নিয়েছে এই কারণে যে আমাদের সাপ্লাইও বেশি, এটা একটা কারণ। কিন্তু তাদের বিকল্প যখন সোর্স থাকে তখন তারা সেখান থেকে নেওয়ার চেষ্টা করে। এটা আমাদের দোষ, তাদের দোষ না, প্রথমে মেনে নেওয়া ভালো। আমরা তারপরে চেষ্টা করছি যে এই ব্যাকলগটা, মানে এটা খোলা যায় কিনা। চিফ অ্যাডভাইজার খুব একটা সংক্ষিপ্ত সফরে যাবেন ইউএইতে, তিনি সেখানে কথাটা উল্লেখ করবেন, চেষ্টা করবেন যেন এটা। আপনারা জানেন যে তাদের একটা জিনিস মনে করতে হবে, বুঝতে হবে যে আমরা হয়তো সমর্থন করতেছি, আমরা খুব খুশি যে আমাদের এই ছাত্রদের সপক্ষে মিছিল নিয়ে বেরিয়েছে ওই দেশে, কিন্তু পাশাপাশি আমাদের বুঝতে হবে যে তারা তো তাদের দেশে আইন অনুযায়ী চলে, তাদের দেশে আইনে এই ধরনের মিছিল মিটিং নিষিদ্ধ। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এক্সপেক্টেডদেরকে মনে রাখতে হবে যে আমার স্থানীয় আইন মেনে চলতে হবে আমাদেরকে, আমার সেন্টিমেন্ট ভিতরে যাই থাকুক না কেন। সেটার জন্য কিন্তু আমাদের বেশ খানিকটা গুডউইল ইনভেস্ট করতে হয়েছে, এবং আপনি যদি বলেন ইনভেস্ট, যেমন এটা খানিকটা ব্যয় করতে হয়েছে কিন্তু তাদেরকে মুক্ত করে আনার জন্য। এই ব্যয়টা কিন্তু আমরা অন্যখানে করতে পারতাম যদি এই ঘটনাটা না ঘটে। তো তেমনি এই যে অপরাধ প্রবণতা যদি কমে, তাহলে এটা অনেকখানি সম্ভব হবে সমাজ। আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে বলতে পারি, যেটা আমি সবখানে বলি, সেটা হলো যে অপরাধ প্রবণতার পিছনেও কিন্তু তাদেরকে যে তারা যে বিপুল সংখ্যক সমস্যা ফেস করে সেটাও কিন্তু আছে, এবং সেই সমস্যার আমি ওপেনলি বলি সবখানেই, ইনক্লুডিং আমি আমার অ্যাডভাইজার কাউন্সিলের আমার কলিগদেরকে বলেছি যে দেখুন, সমস্যার 80% বাংলাদেশ থেকে তৈরি হয়ে যায়। কারণ যখন একজন 75
বিনা বেতনে কুয়েতে যায় 8 লাখ টাকা খরচ করে, তার মাথা ঠিক থাকার কথা না। এবং সেই জন্য আমাদের লোকেরা দায়ী, তারা দায়ী না। তাদের হয়তো কিছু দায়িত্ব আছে, কিন্তু দায়িত্ব প্রধানত আমাদের। এইসব কারণে কিন্তু এই যে বন্ধ, ভিসা বন্ধ, রিক্রুটমেন্ট বন্ধ, আবার খোলে কিছুদিন নেই, তারপর আবার কিছু একটা ঘটে, এই জন্য দায়ী প্রধানত আমরা। আমি আমি তাদেরকে দোষারোপ করতে পারি না। প্রত্যেকটা দেশে কিন্তু আমাদের খুব বড় কমিউনিটি আছে, এটাও মনে রাখতে হবে আমাদেরকে। আপনি থাই ভিসার কথা বলেছেন। থাই ভিসা নিয়ে সমস্যাটা হলো যে ভারতীয় ভিসা বন্ধ হওয়ার কারণে থাই অ্যাপ্লিকেশন বেড়ে গেছে অনেক বেশি, অনেক গুণ হয়ে গেছে। তাদের ভিসা দেওয়ার ক্যাপাসিটি হচ্ছে 400। তার কারণ তারা পরীক্ষা নিরীক্ষা করে ভিসা দেয়। পরীক্ষা নিরীক্ষা কেন করে সেটা নিয়ে না যাওয়াই ভালো। কারণ আবার আমরা এই জন্য দায়ী। আমাদের প্রতিটা কেস তারা পরীক্ষা করে ভিসা দেয়। কারণ আমরা প্রয়োজনে অপ্রয়োজনে আমরা ভুল তথ্য, মিথ্যা কাগজপত্র দিই। আবার দোষটা কিন্তু আমাদের। আমি তারপরে তাদেরকে অনুরোধ করেছি যে তোমাদের লাভ হবে, আমাদের বেশি লোক যদি তোমাদের এখানে যায়, চিকিৎসা নেয়, যদি ব্যবসা মানে ট্যুরিজম করে, কাজে তোমরা সেটা বাড়ানোর চেষ্টা করো। বলেছি চেষ্টা করবো, কিন্তু চেষ্টা করলে সরকারি পর্যায়ে কোনো কিছু ছট করে একদিনে হয় না, এটা তো আপনারা জানেন। তাদেরকে কিছু বিকল্প মানে বুদ্ধিও দিয়েছি যে কারো যদি আমেরিকান ভিসা থাকে, কারো যদি ইউএস ভিসা থাকে, ইউকে ভিসা থাকে, তাহলে তাকে তোমরা আলাদাভাবে ট্রিট করে ভিসা দিয়ে প্রসেস না করে, এই ধরনের কিছু কিছু আছে, দেখা যাক যদি কিছু ইজিং হয়।